নোট ডাউন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা যেতে পারে আমাদের প্রিপারেশন জার্নিতে। নিজেরা নিজেদের মতন করে নোট ডাউন করো। তো আজ থেকে আমরা কিন্তু শুরু করতে চলেছি ইকোনমির বা ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ ক্লাসেস, যেখানে থাকছে তোমাদের আজকে প্রথম ক্লাস, যেখানে আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম অ্যান্ড সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত বিএসএসআই কম্পিটিটিভ প্ল্যাটফর্মে। ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত এবং সঙ্গে থাকছে জাতীয় আয়ের ভূমিকা। তো অবশ্যই করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে ভালোভাবে করবে এবং ভালো করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে এবং নোট ডাউন করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস, আজকের এই সেশন। তো যারা যারা তোমরা জয়েন করনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলো। দেখো, তো সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে ইকোনমিটা কি বা অর্থনীতি বলতে কি বোঝায়। প্রথমত আমরা আমাদের দেশকে কান্ট্রি বলে জানি, তো সেটাকেই যদি আমরা ইকোনমি বলে দিই তাহলে কেমন হয়? মানে আলটিমেটলি কোনো একটা দেশের যে ব্যাংকিং সিস্টেম বা কোনো একটা দেশ চালাতে গেলে ব্যাংক ব্যবস্থা লাগে, সেই ব্যাংক দরকার। কোনো একটা দেশ চালাতে গেলে এডুকেশন লাগে, এডুকেশনাল সেক্টর। কোনো একটা দেশ চালাতে গেলে হেলথ অর্গানাইজেশন বা হেলথ সেক্টর লাগে, তো সেটাও রয়েছে। এই সমস্ত কিছুকে একত্রিত করে বা একত্রিত রেখে আমরা যদি একটা পার্টিকুলার কোনো দেশকে বোঝাতে চাই, তাহলে সেই দেশটাকেই আমরা ইকোনমি বলি। অ্যান্ড সেই কারণেই দেখবে লেখা রয়েছে বা লেখা থাকে ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি। অর্থনীতি বলতে যেখানে বিভিন্ন পণ্য এবং পরিষেবার উৎপাদন এবং বিতরণ বা ডিস্ট্রিবিউশনকে আমরা বুঝে থাকি। তাহলে এটা হচ্ছে ইকোনমির প্রপার ডেফিনেশন। তাহলে স্যার ইকোনমিক্সটা তাহলে কি? তোমাদের মধ্যে প্রশ্নটা আসতেই পারে, কারণ আমরা তো মাঝে মাঝে ইকোনমি বলি না, আমরা মাঝে মাঝে ইকোনমিক্স বলি। কিন্তু কেন বলি? ইকোনমিক্স আমরা এই কারণে বলি যাতে যেখানে বা যে বইতে আমরা এই ইকোনমি সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করে থাকি। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বই, যে বইতে ভারতীয় অর্থনীতির বা কোনো দেশের অর্থনীতি সম্পর্কে সমস্ত ইনফরমেশন ডিটেলসে দেওয়া রয়েছে, সেই বইটিকে আমরা বলে থাকি অর্থশাস্ত্র বা ইকোনমিক্স। তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু টার্মস, ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স। ইকোনমি মানে কোনো একটা দেশকে বোঝায়, আর ইকোনমিক্স মানে বোঝায় কোনো একটা পুস্তক বা কোনো একটা বইকে। তো সেই রিলেটেডই আমাদের কাছে কিন্তু একটা বই রয়েছে, বা সেই বই রয়েছে যার নাম কি? অ্যান ইন্ট্রোডাকশন ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়েলথ অফ নেশন। এই যে বিখ্যাত বই, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটি লেখা হচ্ছে কার? এই বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ 1776 সালে। এই বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ 1776 সালে, এবং এই বইতে তার বিখ্যাত থিওরি অর্থাৎ দ্য ওয়েলথ অফ নেশনস থিওরি, এই থিওরিটিকে তিনি কি করেছেন? পাবলিশ করেছেন। তাহলে অ্যাডাম স্মিথ 1776 সালে, অ্যাডাম স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশনস থিওরিতে, দ্য ওয়েলথ অফ নেশনস থিওরি নামক যে তার একটা থিওরি, সেই থিওরিটি তিনি একটি বইতে লিখেছেন, এবং সেই বইটির নাম তোমরা দেখতেই পারছো, যার নাম হয়ে যাচ্ছে অ্যান ইনকোয়ারি into the nature and the causes of wealth of nations। ঠিক আছে, তো এবং সেই কারণে অ্যাডাম স্মিথ যেহেতু সর্বপ্রথম এরকম একটি বই পাবলিশ করলেন, সেহেতু অ্যাডাম স্মিথকে আমরা বলতে পারি ফাদার অফ ইকোনমিক্স, অর্থাৎ অর্থশাস্ত্রের জনক। আমরা কাকে বলি? অর্থশাস্ত্রের জনক আমরা বলে থাকি অ্যাডাম স্মিথকে। ক্লিয়ার? তো এই ইকোনমিক্সকে আমরা টোটাল দুভাগে ডিভাইড করি। একটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো ইকোনমিক্স কি? মাইক্রো অর্থাৎ তার নামের মধ্যেই বুঝতে পারছো একটা টার্ম রয়েছে মাইক্রো। মাইক্রো মানে যেখানে আমরা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোনো ইন্ডিভিজুয়াল কনজিউমার, কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাকশন ইউনিট, কোনো ইন্ডিভিজুয়াল ফার্ম, কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সমস্ত, অর্থাৎ একটা 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 করে সমস্ত জিনিসপত্র বা সমস্ত মানুষদেরকে কনসিডার করছি, সেহেতু ওই ইকোনমিক্সের ব্রাঞ্চকে বলা হয়ে থাকে মাইক্রো ইকোনমিক্স, যেখানে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আলোচনা করা হয়ে থাকে সমস্ত অর্থনৈতিক সমস্যাগুলিকে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্সের ডেফিনেশন। মাইক্রো ইকোনমিক্সের ডেফিনেশন হচ্ছে আমাদের এটি। অন্যদিকে
যদি আমরা ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলি, অর্থাৎ নামের মধ্যে দেখতে পাচ্ছ একটা ম্যাক্রো, অর্থাৎ যেখানে আমরা গোটা বা ফুল কান্ট্রিকে কনসিডার করছি, হোল কান্ট্রিকে কনসিডার করে থাকছি, গোটা দেশের যে জাতীয় আয়, গোটা দেশের যে দারিদ্রতা, গোটা দেশের যে বেকারত্ব, এই সমস্ত একটা হোল কান্ট্রিকে কনসিডার করছি, সেহেতু এটিকে মানে বলা হয়ে থাকে ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এই দুটোর ডিফারেন্স আশা করি সকলে বুঝতে পেরেছো। মাইক্রো মানে যেখানে ইন্ডিভিজুয়াল কোনো মানুষকে বা কোনো কনজিউমার বা কোনো প্রডিউসার বা কোনো ইউনিট বা কোনো ফার্ম বা কোনো প্রোডাক্টকে বোঝায় একটা একটা আইটেম, তাকে বলছে মাইক্রো। আর যদি আমরা অ্যাজ আ হোল একটা গোটা কান্ট্রিকে একসাথে কনসিডার করি, তাহলে সেটাকে বলা হয়ে থাকছে কি ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, সেটাকে বলা হয়ে থাকছে আমাদের কি ম্যাক্রো ইকোনমিক্স। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো এই মাইক্রো ম্যাক্রোর যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হওয়ার পরেই আমরা এবার মুভ করবো আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ উৎপাদনের উপকরণ, যাকে আমরা বাংলায় বলি উৎপাদনের উপকরণ, ইংলিশে বলা হয়ে থাকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে মূলত চারটে ভাগে ডিভাইড করা হয়: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং থাকছে আমাদের সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং থাকছে সংগঠন। তো যদি আমরা ভূমিকে কনসিডার করি, ভূমি মানে হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ যেটা ন্যাচারাল ফ্যাক্টর, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত জিনিস হয়ে যাচ্ছে জমি বা ভূমি, তো সেইটাকে বলা হয়ে যাচ্ছে ভূমির মধ্যে। যদি আমরা শ্রমের কথা বলি অর্থাৎ লেবার, তো এই লেবারের মধ্যে পড়ছে মানুষের দক্ষতা এবং পড়ছে প্রচেষ্টা, অর্থাৎ যেখানে আমরা কোনো লেবার বা কোনো মানুষকে বা কোনো শ্রমিককে কনসিডার করে থাকছি, কোনো শ্রমিককে ঠিক নয়, শ্রমিক যে শ্রমটা দিচ্ছে, যে ফিজিক্যাল এফার্টটা দিচ্ছে কোনো একটা কাজ করার জন্য, সেই ইউনিট বা সেই দক্ষতাটাকেই শ্রমের মধ্যে কনসিডার করা হয়। আমরা বলে থাকছি মূলধন বা ক্যাপিটাল, অর্থাৎ যে কোনো রকমের সরঞ্জাম বা উপকরণ এবং তার পাশাপাশি র মেটেরিয়ালস এবং থাকছে মানি, এই সমস্ত কিছু একত্রে আমরা এই ক্যাপিটালের মধ্যে কনসিডার করি। আর যদি আমরা সংগঠন বা অর্গানাইজেশনের কথা বলি, তাহলে সংগঠন বা অর্গানাইজেশন হয়ে যাচ্ছে মূলত উৎপাদনে নিযুক্ত সংস্থা বা উদ্যোগ। উৎপাদনে নিযুক্ত সংস্থা বা উদ্যোগকে আমরা এই অর্গানাইজেশন বলে থাকি। তো এই যে চারটে ফ্যাক্টর, এই চারটে ফ্যাক্টরকে কাজে লাগিয়েই কিন্তু আলটিমেটলি উৎপাদন করা হয় কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা আমাদের দ্রব্যের। ঠিক, তো এই উৎপাদনের উপকরণগুলিকে সকলে কিন্তু ভালো করে নোট ডাউন করে নিও। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে আমাদের উৎপাদনের উপকরণগুলির মধ্যে কোনটিকে ন্যাচারাল ফ্যাক্টর বলা হয়, ন্যাচারাল ফ্যাক্টর বলা হয়, তো অবভিয়াসলি ল্যান্ডকে বলা হয়ে থাকছে। কোনটিকে বলা হয়ে থাকছে হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল বলা হয়ে থাকছে আমাদের লেবারকে। হিউম্যান ক্যাপিটাল বলা হয়ে থাকছে লেবারকে। ঠিক আছে, সকলে কিন্তু এগুলো নোট ডাউন করে নিও। আর পরবর্তী পার্টে আমরা যে এই অর্থনীতি সম্পর্কে আলোচনা করলাম, এই অর্থনীতিকে টোটাল আমরা বা মোটামুটি ভাবে তিনটে ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, আমরা অর্থনীতিকে মোটামুটি ভাবে তিনটে ভাগে কিন্তু ডিভাইড করতে পারি। কি কি সেই তিনটে ভাগ? প্রথমত থাকছে পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি আমাদের বলা হয়। কি সেটা? পুঁজিবাদী অর্থাৎ যার মেন বা মানে মূল যে লক্ষ্য, সেই মূল লক্ষ্যটাই হচ্ছে মুনাফা অর্জন করা। যেই অর্থনীতির মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আদার কোনো রকমের আমি আর কিচ্ছু দেখব না, আমি কি করে আমার প্রফিটটা আসে আমি সেটাকে লক্ষ্য মানে সেটাকে টার্গেট করব, সেই রকমের অর্থনীতিকে বলা হয়ে থাকছে ক্যাপিটালিস্ট ইকোনমি বা পুঁজিবাদী অর্থনীতি। ঠিক, তো এই যে পুঁজিবাদী অর্থনীতি, সেই রকম আমাদের যদি উদাহরণস্বরূপ বলা হয়, নিউজিল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে এবং থাকছে আমাদের কিন্তু অস্ট্রেলিয়া। তাহলে এই ক্যাপিটালিস্ট ইকোনমি বা পুঁজিবাদী অর্থনীতির যে মেন যে লক্ষ্য বা মেন যে উদ্দেশ্য, সেটা হয়ে যাচ্ছে কি মুনাফা সর্বাধিকরণ করা। এমটা কি? এমটা হয়ে যাচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকরণ করা।
ঠিক ঠিক একই রকম ভাবে যদি আমরা আমাদের পরবর্তী অর্থনীতি অর্থাৎ সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট ইকোনমির কথা বলি, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে পুঁজিবাদী অর্থনীতি, এই পুঁজিবাদী অর্থনীতিকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলি, পুঁজিবাদী অর্থনীতিকে আমরা প্রাইভেট সেক্টরের সঙ্গে কম্প্যারিজন করি, প্রাইভেট সেক্টর হিসেবে আমরা বলে থাকি। অন্যদিকে যদি আমরা আমাদের পরিকল্পিত বা সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়, একে কনসিডার করা হয় পাবলিক সেক্টর হিসেবে। কি বলা হয়? বলা হয়ে থাকে পাবলিক সেক্টর হিসেবে। ঠিক আছে, তো এই পাবলিক সেক্টর অর্থাৎ যেখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে সরকারের মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজ কল্যাণমূলক বিভিন্ন রকমের কাজকর্ম করা, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার করা। ঠিক আছে, তো এটার কাজ কার? অবশ্যই করে সরকারের, এবং সরকারি যে সরকার যে অর্থনীতিকে রেগুলেট করছে সেইটাকেই বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি এবং পরিকল্পিত অর্থনীতি। সরকার তো নিশ্চয়ই হুট করে কোনো কিছু জিনিস বা কোনো ডিসিশন নেয় না, প্রথমত আগে একটা প্ল্যান করে তারপরে সেটাকে এক্সিকিউট করে। তো যেহেতু প্রথমে প্ল্যান করে তারপরে এক্সিকিউট করে, তো সেই জন্য এটাকে বলা হয়ে থাকছে পরিকল্পিত অর্থনীতি, এবং এটাকে আমরা বা একে এই কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি নামেও কিন্তু পরিচিত। তো এই সমাজতান্ত্রিক অর্থনীতি বা আমাদের সোশ্যালিস্ট ইকোনমির কিন্তু কিছু উদাহরণ রয়েছে, যেমন রয়েছে আমাদের উত্তর কোরিয়া, রয়েছে কিউবা, রয়েছে চীন ইত্যাদি। তার মানে আমাদের এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্ট ইকোনমির গুরুত্বপূর্ণ উদাহরণ, অর্থাৎ কিছু দেশ যেই দেশগুলিকে আমরা সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে কনসিডার করতে পারি। ঠিক, তাহলে একে আমরা পাবলিক সেক্টরের সঙ্গে কনসিডার করছি, একে আমরা পাবলিক সেক্টরের সঙ্গে কনসিডার করছি। তো এই প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, এই দুটি সেক্টরকে যদি আমরা অ্যামালগাম করি অর্থাৎ একত্রিত করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এই মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। তাহলে পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতির যেটা আমরা উভয়ের সমন্বয়কে যদি আমরা একত্রে বলি, তাহলে সেইটাকে বলা হচ্ছে মিক্সড ইকোনমি। যেমন আমাদের ভারতবর্ষ হলো এই মিশ্র অর্থনীতির উদাহরণ। এছাড়া রয়েছে ফিলিপিন্স, রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অবশ্যই করে আমাদের পাকিস্তান, বাংলাদেশ তো আছেই। ঠিক আছে, এই মিক্সড ইকোনমিকে আমরা আবার বলতে পারি এরকম ভাবে যে পাবলিক প্লাস প্রাইভেট, পাবলিক প্লাস প্রাইভেট সেক্টরও কিন্তু বলা হয়। ঠিক আছে, আমরা এটাকে মিক্সড ইকোনমির মধ্যেও কিন্তু কনসিডার করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। তো এই তিন রকমের অর্থনীতি ছাড়াও আরো তিন রকমের কিন্তু অর্থনীতি আমরা অবজার্ভ করতে পারি। যেমন তার মধ্যে প্রথমেই রয়েছে উন্নত অর্থনীতি অর্থাৎ ডেভেলপড ইকোনমি। যেই দেশসমূহ উন্নত অর্থাৎ যেখানে বা যেই দেশের মানুষের মাথাপিছু আয় অনেকটাই বেশি, যেই মানুষের বা যেই দেশের জাতীয় আয় অনেকটাই বেশি, যেই দেশের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি খুব ভালো, যেই দেশের জনসংখ্যাটা কম, যেই দেশের শিক্ষাগত যোগ্যতা মানুষের অনেকেরই বেশি, যেই দেশের দারিদ্রতা কম, এই সমস্ত যেগুলো আলটিমেটলি পজিটিভ সেন্স কাজ করছে, যেখানে অর্থাৎ উন্নত ভাব আমরা লক্ষ্য করতে পারি, সেই দেশগুলিকে বলা হয়ে থাকছে উন্নত অর্থনীতি। যেমন তার মধ্যে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পড়ছে জাপান, এবং অবশ্যই করে পড়ছে আমাদের কানাডা। এটা হয়ে যাচ্ছে ডেভেলপড, যেটা অলরেডি উন্নত হয়ে গেছে। যদি আমরা ডেভেলপিং এর কথা বলি, অর্থাৎ উন্নয়নশীল অর্থনীতি। উন্নয়নশীল অর্থনীতি বলতে মানে দেখো নামের মধ্যেই লেখা রয়েছে শীল অর্থাৎ আইএনজি। ডেভেলপিং মানে এখনো কন্টিনিউয়াসলি চলছে, এখনো উন্নত পুরোপুরি হয়নি কিন্তু উন্নতর পথে যাচ্ছে, সেই রকমের দেশগুলিকে বলা হয়ে থাকছে উন্নয়নশীল অর্থনীতি। যেমন এর মধ্যে আমাদের ভারতবর্ষ কিন্তু পড়ে থাকে। আগে আমাদের দেশ অনুন্নত ছিল, কিন্তু বর্তমান সময় এটা উন্নয়নশীল দেশের মধ্যে কিন্তু পড়ে গেছে, যেটা কিনা এখনো পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস চলছে। তো সেই রকমের অর্থনীতিকে আমরা বলে থাকতে পারি উন্নয়নশীল অর্থনীতি। যেমন ভারত, বাংলাদেশ, ভুটান, ইথিওপিয়া, কম্বোডিয়া, এই সমস্ত দেশসমূহ হয়ে যাচ্ছে উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে। যদি আমরা অনুন্নত দেশের কথা বলি,
অনুন্নত দেশ অর্থাৎ যেই দেশ এখনো পর্যন্ত উন্নতর মুখই দেখেনি, অর্থাৎ যেই সমস্ত দেশে বা যেই সমস্ত অর্থনীতিতে জাতীয় আয় অনেক কম, মাথাপিছু আয় অনেক কম, দারিদ্র্য অনেক বেশি, বেকারত্ব অনেক বেশি, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি প্রচুর নেই, শিক্ষাগত যোগ্যতা মানুষের কম, হেলথ ফেসিলিটি মানে একদমই একদমই বাজে, সেই সমস্ত যেই ফিচার্সগুলো আমরা দেখলাম বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখলাম সেগুলো যেই অর্থনীতিকে রিপ্রেজেন্ট করে সেইটাকেই বলা হচ্ছে অনুন্নত অর্থনীতি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্ষেত্রে দক্ষিণ সুদান এবং কিছু আফ্রিকান দেশ, কিছু আফ্রিকান কান্ট্রিজ যারা এখনো পর্যন্ত অনুন্নত। ঠিক আছে, তো এই অনুন্নত অর্থনীতিতেই আমরা কিন্তু বা এই অনুন্নত অর্থনীতিকে আমরা কিন্তু স্থবির অর্থনীতিও বলে থাকতে পারি। কি বলে থাকতে পারি? আমরা স্থবির অর্থনীতিও কিন্তু বলে থাকতে পারি, অর্থাৎ স্ট্যাগনেন্ট। স্ট্যাগনেন্ট ইকোনমিও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অর্থনীতির বিভিন্ন রকমের প্রকারভেদ আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, অর্থাৎ সেক্টরস অফ ইকোনমি, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন রকমের খাত। অর্থনীতির খাত বা অর্থনীতির ক্ষেত্রসমূহকে টোটাল আমরা তিনটে ভাগে ডিভাইড করতে পারি: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টর। মেনলি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, প্রাথমিক খাত, মাধ্যমিক খাত এবং থাকছে আমাদের পরিষেবা খাত। তো যদি আমরা প্রথমে প্রাথমিক খাত বা আমাদের প্রাইমারি সেক্টরের কথা বলি, তাহলে প্রাথমিক খাত বা প্রাথমিক বিভাগ যাকে বলা হয়, যেখানে আমরা এগ্রিকালচারকে মূলত মানে কি করে থাকছি, এগ্রিকালচারকে মূলত আমরা কনসিডার করে থাকি। এগ্রিকালচারকে মূলত আমরা কিন্তু কনসিডার করছি, যেমন এর মধ্যে পড়ছে বিভিন্ন রকমের শস্য উৎপাদন, দুধ চাষ বা দুধ পালন, দুগ্ধ পালন করা, মাছ ধরা, খনন কাজ অর্থাৎ মাইনিং, এই সমস্ত কিছু হচ্ছে প্রাইমারি সেক্টরের উপর বা প্রাইমারি ক্ষেত্রের আন্ডারে কিন্তু পড়ে থাকে, প্রাইমারি ক্ষেত্রের আন্ডারে পড়ে থাকে। ঠিক, যাকে আমরা এগ্রিকালচারাল সেক্টর হিসেবেও কিন্তু কনসিডার করি। এই যে প্রাইমারি ক্ষেত্র, এই প্রাইমারি ক্ষেত্রের যে বর্তমানে যে জিডিপির যে কন্ট্রিবিউশন চলে আসে, বর্তমানে জিডিপির যে কন্ট্রিবিউশন চলে আসে, এই জিডিপির কন্ট্রিবিউশন কত আসে প্রাইমারি সেক্টর থেকে? আসে 20.1%। ঠিক, ঠিক একই রকম ভাবে প্রাইমারি ক্ষেত্রতে বা প্রাইমারি সেক্টরে যে দ্রব্য উৎপাদন করা হলো সেই দ্রব্যগুলিকে নিয়ে যাওয়া হলো মাধ্যমিক ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডারি সেক্টরে, যেখানে সেই সমস্ত দ্রব্যগুলোকে ফার্দার ইউটিলাইজ করে ফার্দার প্রসেস করা হয়, প্রসেস করে অন্য রকমের দ্রব্য তৈরি করা হয়। ক্লিয়ার? তো সেই যে প্রসেস বা ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন সেটা করা হয়ে থাকে মাধ্যমিক ক্ষেত্রে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সেকেন্ডারি সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। ঠিক, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেখানে আমরা বলতে পারি যে কি কি থাকে, যেখানে আমরা বলতে পারি যে তুলো বোনা বা মানে তুলো বোনা, আমাদের তুলো থেকে কাপড় বোনা হয়। এছাড়া রয়েছে আমাদের বিদ্যুৎ সরবরাহ করা, গ্যাস সরবরাহ করা, জল সরবরাহ করা। এই সমস্ত উদাহরণগুলোই হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের উদাহরণ সমূহ। যদি আমরা টারশিয়ারি সেক্টর এবং এই যে সেকেন্ডারি সেক্টর, এই সেকেন্ডারি সেক্টরের জিডিপির কন্ট্রিবিউশন কত? জিডিপির কন্ট্রিবিউশন হচ্ছে 26.4%। ঠিক একই রকম ভাবে যদি আমরা টারশিয়ারি সেক্টর বা পরিষেবা খাতের কথা বলি, তাহলে পরিষেবা ক্ষেত্র বা পরিষেবা খাত এই বিভাগটি প্রাথমিক ক্ষেত্র এবং মাধ্যমিক ক্ষেত্র উভয় সেক্টরকেই সমর্থন করে এমন এক কার্যক্রম পরিচালনা করে যা উভয় সেক্টরের উন্নয়নে সহায়তা করে থাকে। তাহলে এই যে পরিষেবা খাত বা পরিষেবা ক্ষেত্রে আমাদের কিন্তু প্রাথমিক ক্ষেত্র এবং মাধ্যমিক ক্ষেত্র এই দুই ক্ষেত্র কিন্তু একত্রে আমাদের এই সার্ভিস সেক্টরের কাজে লাগে। তার কারণ এই প্রাথমিক ক্ষেত্র থেকে আমাদের দ্রব্য তৈরি করা হচ্ছে অর্থাৎ শস্য, সেই শস্যগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সেকেন্ডারি সেক্টরে, সেখানে প্রসেস করার পর আলটিমেটলি পরিষেবা দেওয়া হচ্ছে সমস্ত কনজিউমারদের কাছে। তো এই কনজিউমারদের কাছে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে সেইটাই হয়ে গেল আমাদের পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর। যেমন এর মধ্যে পড়ছে ব্যাংকিং, এর মধ্যে পড়ছে ইন্স্যুরেন্স, এর মধ্যে পড়ছে টেলিকমিউনিকেশন, এই সমস্ত কিছু অর্থাৎ যেখান থেকে আমরা পরিষেবা পেতে পারি সেইটাকে বলা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। বর্তমানে এই পরিষেবা ক্ষেত্রের জিডিপি কন্ট্রিবিউশন সব থেকে বেশি। বর্তমানে জিডিপির আমাদের পরিষেবা ক্ষেত্র থেকে জিডিপির যে কন্ট্রিবিউশন
সেই কন্ট্রিবিউশন সব থেকে বেশি কত, সেটা সেটা হয়ে যাচ্ছে প্রায় 53.5%। ঠিক, তো এই যে 3 রকমের সেক্টর, এই 3 রকমের সেক্টর থেকে তোমাদের এই রকম ভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। যদি আমরা জাতীয় আয়ের কথা বলি বা ন্যাশনাল ইনকামের কথা বলি, তাহলে জাতীয় আয় কি? আমরা কিছুক্ষণ আগে যেই সমস্ত ফ্যাক্টরসগুলো পড়লাম, অর্থাৎ ল্যান্ড, পেলাম লেবার, পেলাম ক্যাপিটাল, পেলাম এন্টারপ্রেনিয়র বা অর্গানাইজেশন। ঠিক, তো এই ল্যান্ডের জন্য কি দরকার? ল্যান্ডের জন্য আমাদের রেন্ট দিতে হয়, ভাড়া, লেবারদের মজুরি দিতে হয়, ওয়েজেস, ক্যাপিটালের জন্য আমাকে ইন্টারেস্ট পে করতে হয় অর্থাৎ সুদের হার, এবং এন্টারপ্রেনিয়র বা অর্গানাইজেশনরা কি করে থাকে? প্রফিট আয় করে। ঠিক, প্রফিট, মূলত প্রফিট। তো এই যে আমরা 4 রকমের যে ফ্যাক্টর ইনকাম পেলাম, এই যে আমরা 4 রকমের যে ফ্যাক্টর ইনকাম পেলাম, অর্থাৎ রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, এই 4 রকমের ফ্যাক্টরস মানে এই 4 রকমের ইনকামগুলোকে আমরা কি বলি? আমরা বলে থাকি ফ্যাক্টর ইনকাম। আমরা বলে থাকি কি? ফ্যাক্টর ইনকামস। ফ্যাক্টর ইনকামস বলা হয়। এই যে ফ্যাক্টর ইনকামস, এই ফ্যাক্টর ইনকাম বা উৎপাদনের উপকরণের যে আয়, এই উপকরণের আয়ের যে যোগফল বা এই উপকরণের আয়গুলিকে যদি কোনো একটা আর্থিক বছর, অর্থাৎ মানে 1 এপ্রিল টু 31 মার্চ, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত যে আর্থিক বছর, এই আর্থিক বছরে যদি যোগ করা হয় এবং তাতে যদি কোনো ডুপ্লিসিটি, যাতে মানে যদি কোনো মানে আমাদের ডুপ্লিকেশন না থাকে, তবে যোগ করার পর আলটিমেটলি আমরা যে ইনকামটা পাচ্ছি সেই ইনকামটাকেই বলা হয়ে থাকে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তাহলে জাতীয় আয় হলো আমরা যে আমাদের কাছে যে টোটাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে বা উৎপাদনের উপকরণ রয়েছে, এই উৎপাদনের উপকরণগুলির যে আয়, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, থাকছে আমাদের প্রফিট, থাকছে স্যালারি, এই সমস্ত যে থাকছে আমাদের ফ্যাক্টর ইনকামস, এই ফ্যাক্টর ইনকামসগুলোকে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ভাবে যদি আর্থিক বছরে, সেটা 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, এই আর্থিক বছরে যদি যোগ করা হয় যাতে কোনো রকমের ডুপ্লিসিটি নেই বা ডুপ্লিকেশন নেই বা ডাবল কাউন্টিং নেই, তবেই কিন্তু আমরা সেই ইনকামটিকে বলতে পারবো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এই জাতীয় আয়ের রেসপেক্টে আমরা কিন্তু 4 রকমের কনসেপ্ট পেয়ে থাকি। একটা হয়ে যাচ্ছে আমাদের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা দেশের ভেতরে, সেটা দেশের ভেতরের লোকই হোক বা অন্য দেশ থেকে আমাদের ডোমেস্টিক কান্ট্রিতে হোক না কেন এসেছে, আমি কি বললাম? ধরো কোনো একটা দেশ রয়েছে, সেই দেশের মধ্যে থাকা লোক এবং দেশ থেকে মানে অন্য দেশ থেকে এই মানে আমাদের ডোমেস্টিক কান্ট্রিতে আসা লোক, সেই দু রকমের লোকেদের দ্বারা আলটিমেটলি যে ইনকামটা হচ্ছে, তাও সেটা অবশ্যই করে উইদিন দ্য কান্ট্রি, ডোমেস্টিক মানে আমাদের দেশের ভেতরে যে আলটিমেট উৎপাদনটা করা হলো, সেই উৎপাদনের যে ফাইনাল ভ্যালু বা ফাইনাল যে মানিটারি ভ্যালু, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। ক্লিয়ার? তাহলে কি বললাম? দেশের মধ্যে, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা যদি আমরা কোনো একটা কান্ট্রি বলি, এই কান্ট্রিতে আমাদের কিছু লোক সংখ্যা রয়েছে এবং অন্য দেশ থেকেও কিন্তু আমাদের দেশে লোক আসে। তো এই 2 রকমের যে লোক, তারা এই দেশের ভেতরে থেকে যে ইনকামটা করছে বা উৎপাদনটা করছে, এই উৎপাদনের যে মানিটারি ভ্যালু বা যে আর্থিক মূল্য, সেই আর্থিক মূল্যকে বলা হয়ে থাকে কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। তো সেই রেসপেক্টেই তোমাদের কিন্তু একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, অর্থাৎ C+I+G+X-M, যেখানে এই যে ইকুয়েশনটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ওপেন ইকোনমির ইকুয়েশন, কারণ এখানে এক্স অ্যান্ড এম যেটা রয়েছে, এই এক্স অ্যান্ড এম কিন্তু থাকছে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, মানে যেখানে ট্রেড অর্থাৎ বাণিজ্য রয়েছে। ঠিক আছে,
আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি এই এক্স মাইনাস এমটা না থাকতো তাহলে আমাদের শুধু এইটুকু পোর্শন থাকতো যেখানে আমদানি রপ্তানি নেই, আর আমদানি রপ্তানি নেই মানেই সেই দেশ আমাদের মানে কি হয়ে গেল, আমাদের ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি হয়ে গেল, সে তার নিজের দেশের মধ্যেই বাণিজ্য করছে, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, এটা গেল আমাদের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক একই রকম ভাবে আমাদের রয়েছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি। আমরা যে এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ ধরো এই হচ্ছে আমাদের একটা দেশ, এই দেশ থেকে আমাদের কি করা হয়েছে, এই দেশ থেকে এটা আমাদের দেশ, এই দেশে আমাদের কিছু লোকজন রয়েছে, আবার অন্য দেশ থেকে কিছু লোক এসে গেছে। ঠিক আছে, কিন্তু আমি এখানে কনসিডার কি করব, আমি এখানে কনসিডার করব যারা অনলি ইন্ডিয়ান, যারা অনলি ইন্ডিয়ান, যারা শুধুমাত্র ভারতীয়, আমি তাদেরকেই খালি কনসিডার করব। যারা শুধুমাত্র ভারতীয় আমরা তাদেরকেই খালি কনসিডার কিন্তু করব। সেটা নিজের দেশে থেকে উৎপাদন করুক না কেন বা অন্য দেশে থেকে উৎপাদন করুক না কেন, আলটিমেটলি ইন্ডিয়ান হলেই হবে। তো এই যে ইন্ডিয়ান বা ভারতীয়রা উৎপাদন করছে এবং উৎপাদন করার পর যে ফাইনাল যে মানিটারি ভ্যালু, সেই ফাইনাল মানিটারি ভ্যালুকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যেহেতু এখানে ন্যাশনালের কথা বলা হয়েছে, অর্থাৎ ন্যাশনালিটি বা জাতীয়, মানে আমাদের জাতি, মানে জাতীয়টা কি, অর্থাৎ ন্যাশনালিটি। অবশ্যই করে আমরা এক্ষেত্রে যারা ইন্ডিয়ান আমরা তাদেরকেই কিন্তু কনসিডার করব। এই হচ্ছে আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক এই জিডিপি জিএনপির পাশাপাশি আমাদের কিন্তু থাকে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট মানে কি, এই নেট তখনই আসে যখন আমরা কোনো কিছু ডিডাকশন করি গ্রস থেকে। অর্থাৎ যদি আমরা ধরো এই গ্রস থেকে আমরা কোনো কিছুকে ডিডাকশন করব, অর্থাৎ আমরা এখানে ডিডাকশন করব হচ্ছে ডেপ্রিসিয়েশনকে, ঠিক তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব নেট। এবার তোমাদের প্রশ্ন আসবে যে স্যার ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে একটা অবচয়। মানে ধরো কোনো একটা পার্টিকুলার যন্ত্র আমরা বছরের পর বছর ধরে ব্যবহার করে যাচ্ছি, তো সেই যন্ত্রটা তো হচ্ছে লোহার যন্ত্র, সেটা কোনো এক সময় তো তার যে প্রোডাক্টিভিটি সেটা কমতে শুরু করবে, রাইট, কমতে শুরু করবে। তো এই যে প্রোডাক্টিভিটিটা কমতে শুরু করবে তার জন্য আমি আগে থেকে মেনটেনেন্স করছি, তো এই মেনটেনেন্স করার জন্য আমাকে একটা ব্যয় করতে হচ্ছে, তো সেই ব্যয়টাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। ঠিক আছে, তো এই গ্রস থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনকে মাইনাস করি তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব নেট। তো অবভিয়াসলি এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হয়ে যাচ্ছে যে এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইকুয়ালস টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। সিম্পল। ঠিক একই রকম ভাবে আমাদের এনএনপিও রয়েছে অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। যেমন দেখো এখানে এই যে এনএনপি অর্থাৎ জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস অবচয় বা ডেপ্রিসিয়েশন করলেই আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টকে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক, তো এই জিএনপি কে যদি আমরা আবার ফার্দার ডিভাইড মানে আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে কি, জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ডেপ্রিসিয়েশন। আমরা জিএনপি কে ভাগ করছি এইভাবে, যেখানে জিডিপি থাকবে এবং থাকছে ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ কোনো ইন্ডিয়ান যদি ফরেনে থাকে সেখানে ইনকাম করে আমাদের দেশে পাঠাচ্ছে, তাহলে সেটা আমাদের দেশে চলে এলো। তাহলে একে তো জিডিপি রয়েছে ভারতবর্ষের, তার মধ্যে যারা বাইরে থাকছে সেখান থেকে ইনকাম করছে এবং টাকাটা পাঠাচ্ছে আমাদের দেশে, তাহলে সেটা যোগ করলে আমরা জিএনপি পাচ্ছি তো আলটিমেটলি, তাই না? তো সেই জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নেট ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো এই যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, এর কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সর্বপ্রথম জাতীয় আয় এস্টিমেশন করেন দাদাভাই নওরোজি 1867 থেকে 1868 সালে। 1867 থেকে 1868 সালে প্রথম দাদাভাই নওরোজি আমাদের এই জাতীয় আয়ের যে এস্টিমেশন সেটা তিনি করেন, এবং মানে তার মতে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় ছিল সেই সময় 20 টাকা। তো দাদাভাই নওরোজির এস্টিমেশনটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। কেন? তার কারণ অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা লেন্দি। তো সেই কারণে ডক্টর ভিকে আরভি রাও 1931 থেকে 32 সালে একটি বৈজ্ঞানিক মেথড বার করেন, করেছেন এবং বৈজ্ঞানিক মেথড বার করেন এই জাতীয় আয়কে পরিমাপ করার জন্য। তো সেটা কত সালে? 1931-32 সালে, 1931-32 তে।
ঠিক তার কয়েক বছর পর অর্থাৎ 1948-49 সালের যে ডেটা, সেই ডেটাকে কম্পাইল করে 1951 সালে আলটিমেটলি প্রশান্ত চন্দ্র মহলানবিশ একটি আমাদের অফিসিয়ালি জাতীয় আয়কে প্রেজেন্ট করলেন। অফিসিয়ালি জাতীয় আয়কে প্রেজেন্ট করলেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তাহলে যদি আমাদের বলা হয়ে থাকে প্রথম জাতীয় এস্টিমেশন কে করেন? দাদাভাই নওরোজি। প্রথম সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক সম্মতভাবে কে এস্টিমেশন করেন? VKRB রাও। এবং প্রথম অফিসিয়ালি এস্টিমেশন কে করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এবং এই প্রশান্ত চন্দ্র মহলানবিশ হয়ে যাচ্ছেন ন্যাশনাল ইনকাম কমিটির হেড। ন্যাশনাল ইনকাম কমিটির হেড। তো তিনি বা তার মতে সেই সময় অর্থাৎ 1948-49 সালে জাতীয় আয় ছিল 8,710 কোটি টাকা এবং মাথাপিছু আয় 225 টাকা, অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশের মতে। তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান বা রাশি বিজ্ঞানী, ঠিক? তো তিনি এটা বলেছেন। তো 1949 এই যে সময় অর্থাৎ যখন আমাদের ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করা হলো, যখন প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রথম জাতীয় আয়কে এস্টিমেশন করলেন অফিসিয়ালি, তো সেই সময় CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কিন্তু ওপেন হলো বা তৈরি করা হলো। এবং তার ঠিক পরের বছর অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস তৈরি করা হলো, ঠিক? তো এই CSO এবং NSSOর মাধ্যমে আমরা জাতীয় আয়কে সার্ভে করছি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু পরবর্তীকালে এই CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এই দুটি অর্গানাইজেশন একত্রিত হলো 2019 সালে এবং তৈরি হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, অর্থাৎ যার নাম NSO, যেটি পড়ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক? তো এটা হয়ে যাচ্ছে এবং তারপর থেকে NSOই কিন্তু আমাদের মেজারমেন্ট করে চলেছে জাতীয় আয়কে। এই যে জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি, এই জাতীয় আয়কে পরিমাপ করার জন্য টোটাল আমাদের তিনটে কিন্তু মেথড রয়েছে। কি কি মেথড? একটা হচ্ছে ইনকাম মেথড অর ডিস্ট্রিবিউশন মেথড, থাকছে প্রোডাক্ট মেথড অর ভ্যালু অ্যাডেড মেথড, এবং থাকছে এক্সপেন্ডিচার মেথড অর টোটাল আউটলে মেথড। টোটাল এই তিনটি মেথডের মাধ্যমে আমাদের জাতীয় আয় পরিমাপ কিন্তু করা হয়ে থাকে। তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় যে নিম্নলিখিত কোনটি জাতীয় আয়ের পরিমাপের পদ্ধতি নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার হবে আমাদের এই তিনটে মনে রাখতে হবে। তার জন্য ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড এবং থাকছে এক্সপেন্ডিচার মেথড। ক্লিয়ার? যেখানে এই প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডের মধ্যে আমাদের কিন্তু কি হয়ে থাকে, মাঝে মাঝে ডাবল কাউন্টিংও কিন্তু হয়ে যায়। তো এই ডাবল কাউন্টিং কিন্তু আমাদের করলে চলবে না। ডাবল কাউন্টিং করলে আমাদের চলবে না, কারণ ডাবল কাউন্টিং করলে আমরা একই জিনিসকে দুবারই কাউন্ট করে ফেলছি, তো সেটা আমাদের জাতীয় আয়ের মধ্যে দুবারই কাউন্ট হয়ে যাবে। তাহলে তো সেক্ষেত্রে আমাদের একবারই কাউন্ট করতে হবে। তো এর রেসপেক্টে তোমাদের একটু বলে রাখি যে একটা আমাদের টার্মস হয়, সেটার নাম হয়ে যাচ্ছে কিন্তু ট্রান্সফার পেমেন্ট। কি হয়? ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ যাকে আমরা TP বলে থাকি। এটা কি? যে আয়টা করতে গেলে আমাদের কোনো রকমের ফিজিক্যাল এফার্ট করতে হয় না। নো ফিজিক্যাল এফার্ট, কোনো রকমের ফিজিক্যাল এফার্ট করতে হচ্ছে না, তো সেটাকেই আমরা ট্রান্সফার পেমেন্টের মধ্যে কনসিডার করে থাকি। এর এক্সাম্পল স্বরূপ আমরা পেতে পারি স্কলারশিপ, পাচ্ছি পেনশন, পাচ্ছি বিভিন্ন রকমের স্কিমস এটসেট্রা। এই সমস্ত কিছু হয়ে যাচ্ছে আমাদের ট্রান্সফার পেমেন্টের আওতার মধ্যে কিন্তু পড়ে যায়। তো সকল এটা কিন্তু নোট ডাউন করে রেখে দেবে। তোমাদের প্রায়শই প্রশ্ন আসে দেখবে যে কোনো একটা পুরনো ফ্রিজ সেটাকে আমি আবার নতুন করে বিক্রি করছি, তাহলে সেইটা কি জাতীয় আয়ের মধ্যে পড়বে? না, সেটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়বে না, কারণ অলরেডি সেটা আমাদের যেই সময় ফ্রিজটা তৈরি হয়েছিল সেই সময়কার জাতীয় আয়ের মধ্যে কনসিডার হয়ে গেছে। তো সেটাকে আমি আবার কেন ইউজ করতে যাব? করব না। তো সেই জন্য সেইটা কিন্তু আর কনসিডার করা চলবে না।
সো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট, যেটা আমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণভাবে আমরা দেখে নিলাম, সেক্টরস অফ ইকোনমি এবং পাশাপাশি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই করে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জয়েন করে ফেলো। হোয়াটসঅ্যাপ গ্রুপের যার লিঙ্ক তোমরা কিন্তু অবশ্যই করে পেয়ে যাবে। ক্লিয়ার? সো আশা করি তোমাদের সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী সেশনে, পরবর্তী অন্য একটি ক্লাসে। সকলকে থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।